হাসিনা মাহমুদ আব্বাস বৈঠকে সম্পর্ক উন্নয়নের সমঝোতা স্মারকে সই, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত। ইসি পুনর্গঠনে 20 জনের বিষয়ে খোঁজ খবর করছে সার্চ কমিটি, নির্ধারিত সময়ে রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত নাম জমা দেওয়ার আশা। শিশুদের পিঠে চড়ায় হাইমচর উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের নামে মামলা। জামালপুরেও স্কুলের জমিদাতার শিক্ষার্থীদের কাঁধে হাঁটার ঘটনায় ক্ষোভ। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমি আশা করব বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এরকম ঘটনা না ঘটে। সন্ত্রাসবাদ রোধে নতুন মার্কিন প্রশাসনের একমাত্র টার্গেট ইসলাম। শিক্ষার্থীদের বিক্ষোভে ট্রাম্প সমর্থক এক সম্পাদকের সভা ভণ্ডুল। আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছে আমি নুসরাত হক এবং আমি মোহাম্মদ ইমতিয়াজ। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। এবার পুরো খবর। দুদেশের সম্পর্ক উন্নয়নের সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ এবং ফিলিস্তিন। আজকে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সমঝোতায় সই করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস উপস্থিত ছিলেন। এর আগে দু নেতার বৈঠকে ফিলিস্তিন এবং ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র গঠনের বিষয়ে আবারও সমর্থন জানায় বাংলাদেশ। তিন দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেন শেখ হাসিনা ও মাহমুদ আব্বাস। এ সময় ফিলিস্তিন জাতিসত্তার প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর বৈঠক করেন দুদেশের প্রতিনিধিরা, যাতে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনের রাষ্ট্রপতি। বৈঠকে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র গঠনের বিষয়ে বাংলাদেশ। পরে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, যাতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। জানান, এই সফরের মাধ্যমে উন্মোচিত হয়েছে দুদেশের সম্পর্কের নতুন দ্বার। আমরা আশা করছি যে বছরের শেষের দিকে একটা কনসালটেশন হবে দুদেশের মধ্যে, সেখানে বিস্তারিত আলোচনা হবে, ইনক্লুডিং ট্রেড ইস্যুজ, কিভাবে আমরা ফিলিস্তিনকে সাহায্য করতে পারি। এর আগে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান মাহমুদ আব্বাস। ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর ঘুরে দেখেন বঙ্গবন্ধুর স্মৃতিময় বাড়িটি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে সংক্ষিপ্ত তালিকায় থাকা 20 জনের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আরও যাচাই বাছাই করবে সার্চ কমিটি। বিকেলে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কমিটির পরবর্তী বৈঠক বসবে 6 ফেব্রুয়ারি বিকেল 5টায়। যেমনটি জানাচ্ছিলাম, সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কমিটির পরবর্তী বৈঠক বসবে 6 ফেব্রুয়ারি বিকেল 5টায়। 8 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে কমিটি তাদের মতামত সহ সুপারিশ পাঠাতে পারবে বলে আশা প্রকাশ করেন কমিটির সচিবিক দায়িত্বে থাকা এই কর্মকর্তা। বিকেল 5টার দিকে সার্চ কমিটি বৈঠক বসে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। এর আগে 2 দফায় 16 বিশিষ্ট নাগরিকের মতামত নেয় সার্চ কমিটির সদস্যরা। তালিকায় যে নামগুলো ছিল ওইগুলো এখনো আছে, তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এখনো কিছু বাকি আছে, কিছু প্রশ্ন ছিল, এগুলো আবার আমরা সংগ্রহ করব, আবার পরবর্তী মিটিংয়ে এটা দেওয়া হবে এবং তারা পর্যালোচনা করবে। তালিকাটি যখন আরো সংক্ষিপ্ত হবে তাই বিবেচনা করে এটাকে চূড়ান্ত করা হবে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী 8 তারিখের মধ্যে তাদের সুপারিশ চূড়ান্ত করতে পারবেন এবং মহামান্য রাষ্ট্রপতি বরাবরে উপস্থাপন করতে পারবেন।
এই বিষয়ে আরো জানাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আপনার কাছে জানতে চাই বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত। নুসরাত, প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে সার্চ কমিটি এবং কিছুক্ষণ আগে সেই বৈঠকটি শেষ হয়েছে এবং এরপর মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সার্চ কমিটির পক্ষ থেকে 20 জনের যে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে মূলত তাদের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাদের বিষয়ে অর্জিত তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং তাদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে বলে সার্চ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। একই সঙ্গে 2 দফায় যে 16 জন বিশিষ্ট নাগরিক সার্চ কমিটির সঙ্গে বৈঠক করেছিলেন তাদের যে মতামত রয়েছে সেই মতামতগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রী পরিষদ অতিরিক্ত সচিব তিনি জানিয়েছেন এবং বলেছেন যে আরও পর্যালোচনা করা হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখন পর্যন্ত সার্চ কমিটির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি এবং আরেকটি বিষয় যে আমরা প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতির কাছে যে নামগুলো প্রস্তাব করা হবে সে নামগুলো প্রকাশ করা হবে কিনা, তিনি বলেছেন যে এটি সম্পূর্ণই সার্চ কমিটির এখতিয়ার, তার নাম প্রকাশ করবেন কি করবেন না, যদি তারা সিদ্ধান্ত নেন যে নাম প্রকাশ করবেন তাহলে নাম প্রকাশ করা হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, প্রশ্ন ছিল যে আসলে তথ্য কিসের ভিত্তিতে এবং কার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মন্ত্রী পরিষদ বিভাগ অতিরিক্ত সচিব তিনি বলেছেন যে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং যোগ্যতম ব্যক্তিকেই যোগ্যতম ব্যক্তিদেরকে নির্বাচন কমিশন গঠনে তাদের নামগুলো সুপারিশ করা হবে। মূলত এটি ছিল আজকের বৈঠকের যে সিদ্ধান্তগুলো এবং সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 ফেব্রুয়ারি বিকেল 5টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি। নুসরাত। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জ থেকে বলছিলেন আশিকিন প্রিন্স। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলায় বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতের প্রতি অনাস্থা এনেছেন বেগম খালেদা জিয়া। ন্যায় বিচারের আশায় উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। ততদিন পর্যন্ত আদালত মুলতবি চেয়েছেন তার আইনজীবীরা। পরবর্তী শুনানি হবে আগামী 9 ফেব্রুয়ারি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ শুনানি শেষ হয়। দুদকের 32 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ খালেদা জিয়াকে পড়ে শোনান বিচারক আবু আহমেদ জমাদার। এরপর খালেদা জিয়া নিজেকে দোষী না নির্দোষ মনে করেন তা জানতে চাইলে খালেদা জিয়া তার উত্তর না দিয়ে কিছুদিন সময় চান। এ সময় খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানান। আদালত অনাস্থা আবেদনের বিষয়ে হাইকোর্টে যেতে বলেন খালেদা জিয়াকে। আদালত চলাকালীন সময়ে আইনজীবীদের মধ্যে কয়েক দফা হট্টগোল হয়। এ সময় 'ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগিব আলী এবং তার ছেলে আব্দুল হাইয়ের 14 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে সকাল 11টার দিকে তাদের আদালতে আনা হয়। গত বছর 14 ডিসেম্বর আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 14 জন সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। স্মারক জালিয়াতির অভিযোগে 2005 সালের 27 সেপ্টেম্বর মামলাটি করে ভূমি মন্ত্রণালয়। সর্বমোট 14 বছরের সাজা হয়েছে, 14 বছরের কারাদণ্ড হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত সন্তুষ্ট। মানুষ এখন ন্যায় বিচার চায়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটা আজকে প্রমাণিত হয়েছে। বিচার বিভাগ স্বাধীন থাকার কারণে এটা সম্ভব হয়েছে। স্কুল শিক্ষার্থীদের শরীর দিয়ে তৈরি করা কল্পিত পদ্মা সেতুতে হেঁটে যাওয়া চাঁদপুরের হাইমচরের সেই উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার। আইনমন্ত্রীও জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার কথা। এদিকে একই রকম ঘটনা ঘটেছে জামালপুরের মেলান্দহের একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে। স্কুলটির জমিদাতা দিলদার হোসেন প্রিন্স শিক্ষার্থীদের কাঁধে পা দিয়ে হেঁটে যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। কল্পিত পদ্মা সেতুটাই যেন কাল হয়ে ভেঙে পড়ল হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারির উপর। দেশ জুড়ে সমালোচনার ঝড়ের পর এবার হলো মামলা। চাঁদপুরের হাইমচরের নীলকমল উসমানিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পায়ে দোলে যাওয়া সেই আওয়ামী লীগ নেতাসহ 5 জনের বিরুদ্ধে মামলা ঠুকেছেন এক ছাত্রের অভিভাবক। বাকি আসামিরা হলেন স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন পাটোয়ারি এবং সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার।
এছাড়া ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা ওই স্কুল পরিদর্শন করেছেন। শিশুদের ব্যাপারে যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, বর্বরতা, নিষ্ঠুরতার প্রতি আমরা অত্যন্ত সজাগ এবং এ ব্যাপারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা নেয়ার জন্য প্রস্তুত আছি এবং সেটাই আমরা করব। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে, আশা করি শীঘ্রই তারা গ্রেফতার হবে। যারা অভিভাবক ছিল তাদের নিয়েছি, আর স্টুডেন্ট যারা ছিল ওই দিন মানব সেতুতে যারা ছিল তাদের নিয়েছি। একটা যখন তদন্ত হয় তখন তো অভিযুক্তরাও থাকেন, তারা অ্যাবসেন্ট আছেন আজকে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে স্থানীয়দের করা মানববন্ধনে ধাওয়া দেয় নূর হোসেন পাটোয়ারির সমর্থকরা। উনি অন্যভাবে ওটাকে দেখাতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন, কিন্তু এখন যেটা হলো সেটা আমাদের পুরো জাতির জন্যই লজ্জাজনক। শিক্ষার্থীদেরকেও এই অমানবিক আচরণ আমরা আসলে সচেতন নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। এদিকে একই কায়দায় অতিথিকে সংবর্ধনা দেওয়ার খবর মিলেছে জামালপুরের একটি স্কুলেও। গত 29 জানুয়ারি মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে বীর দর্পে হেঁটে যান স্কুলটির জমিদাতা দিলদার হোসেন প্রিন্স। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ওই স্কুলের শিক্ষক হাফিজুর রহমান। তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা ঘটলে সেটা একটা সমাধান যে করা যায়, এটি স্কাউটাররা বোঝানোর চেষ্টা করে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার মানুষ। ওই ছাত্রদের সেতু বানিয়ে তার বুকের উপর দিয়ে হেঁটে এসেছে, এই জিনিসটার, এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমি আশা করব বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এরকম ঘটনা না ঘটে। ঘটনা তদন্তে জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা বৃহস্পতিবার দুপুরের দিকে ওই বিদ্যালয়ে যান। প্রধান শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তি যারা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা প্রকৃত যে ঘটনা পেয়েছি সেটাই আমরা রিপোর্ট উল্লেখ করে স্যারের কাছে রিপোর্ট দিয়ে দেব। এদিকে আইনমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের গায়ের উপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনার বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আমাদের পেনাল কোডটা যদি দেখা হয় এবং সেইখানে ইনজুরি পার্টের মধ্যে যদি এই চ্যাপ্টারটা যদি দেখা হয়, তাহলে এই সব কাজ সবগুলি কিন্তু আইনের আওতায় পড়ে এবং সেটা কোর্ট ব্যবস্থা নিতে পারে। মাকসুদুন নবী, চ্যানেল 24। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। দেশের বাইরের খবর। এবার সন্ত্রাস বিরোধী কর্মসূচি পুনর্গঠনে ট্রাম্পের টার্গেট ইসলাম, এমন সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে সহিংস চরমপন্থা বিরোধী কর্মসূচির নাম হবে মুসলিম চরমপন্থী বিরোধী কর্মসূচি, যাতে মুসলমান ছাড়া অন্য কোনো গোষ্ঠীর সহিংস কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না তারা। যুক্তরাষ্ট্রে বোমা হামলা ও গোলাগুলির জন্য পরিচিত চরমপন্থী শ্বেতাঙ্গরাও থাকবে এই কর্মসূচির বাইরে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৃহস্পতিবার বৈঠকও করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। আশঙ্কা করা হচ্ছে এর মাধ্যমে মুসলমানদের প্রতি ঘৃণার সংস্কৃতি আরও বাড়বে। শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে ট্রাম্পের সমর্থক ব্রেইটবার্ট নিউজের সম্পাদকের সাথে আলোচনা সভা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। মিলো ইয়ান নোপলস নামের ওই সম্পাদকের বিশ্ববিদ্যালয়টিতে যাওয়ার 2 ঘন্টা আগে এই সিদ্ধান্ত আসে। বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ওই আলোচনা বাতিল করা হয়েছে। মিলো নামের ওই ব্যক্তির ভাষণ দেওয়ার স্থানের বাইরে প্রায় 1,500 শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ করে। কয়েক ঘন্টা ধরে চলা বিক্ষোভে শিক্ষার্থীরা বিদ্বেষমূলক ভাষণের বিরোধিতা করে স্লোগান দেন। প্রথম দিকে শান্তিপূর্ণ সমাবেশ হলেও পরে তা সহিংস হয়ে ওঠে। শিক্ষার্থীরা বক্তৃতা দেওয়ার হলরুমের জানালার কাঁচ ভাঙচুর করে। এছাড়া আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তবে কোনো হতাহত বা আটকের ঘটনা ঘটেনি। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে দেখবেন। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান শিক্ষামন্ত্রীর। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে সরকার। সকালে পিলখানায় বিজিবির কমান্ডিং অফিসারদের কনফারেন্স শেষে সাংবাদিকদের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আপনাদের সঙ্গে আমরা সম্পর্ক বিল্ড আপ করতে চেষ্টা করছি এবং আমরা বেশ কিছু দূর আগিয়েছি। আমরা এখন আলোচনার টেবিলে আমরা কি সলভ করতে চাই। আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে যত বেশি আলোচনা আমরা করতে পারবো ততই আমরা প্রবলেম সলভ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বহু কারণে বর্ডার কিলিংটা হয়,
সেই সমস্ত কারণ এখন চিহ্নিত হয়েছে, ক্রমান্বয়ে এগুলো কিন্তু কমে যাচ্ছে। বাংলাদেশ বিমান ও বিমানবন্দরের দুরবস্থা দেশের ভাবমূর্তি নষ্ট করছে, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয় মেট্রোপলিটন চেম্বারের সাথে বৈঠকে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই গ্যাস সংকটের সমাধান হবে। নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের জন্য কূপ খনন চলছে বলেও জানিয়েছেন তিনি। এয়ারপোর্টের কথা এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের এয়ারপোর্টের অবস্থা, এখানে সাংবাদিকরা আছে, আমার বলতে কোনো দ্বিধা নাই, এটা এই অবস্থায় চলতে পারে না। সিম্পলি একটা কথা বলে আর বিস্তারিত বলা যাবে না, এই অবস্থায় চলতে পারে না, এবং এইটার কমপ্লেইন সবার কাছ থেকে। বাংলা প্রথম পত্র দিয়ে আজ থেকে শুরু হলো 2017 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের ৩,২৩৬টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭,৮৬,৬১৩ জন শিক্ষার্থী। সংখ্যার বিচারে যা ছাপিয়ে গেছে অতীতের সব রেকর্ড। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষা শুরু হতে তখনও বাকি 2 ঘন্টা। এরই মধ্যে ধানমন্ডির গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভিড় শিক্ষার্থীদের। পথের ভোগান্তি এড়াতে সময় হাতে নিয়েই কেন্দ্রে হাজির তারা। শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা হলেও দুশ্চিন্তা ছাপিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে এসব শিক্ষার্থী। আজকে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা, তো আমাদের সবারই প্রিপারেশন অনেক ভালো। আজকে আমরা প্রথম ব্যাচ যারা 7টা সৃজনশীল দিব আর 30টা অবজেক্টিভ দিব। আদরের সন্তান যখন পরীক্ষার হলে বাংলা সাহিত্যের প্রশ্নপত্র সমাধানে মগ্ন, বাইরে তখন অপেক্ষায় উদ্বিগ্ন অভিভাবকরা। সৃজনশীল প্রশ্নপত্র বেশ ভাবাচ্ছে তাদের। সৃজনশীলটা মেয়েরা লেখা কমপ্লিট করতে পারবে কি না পারবে, এটাই আমাদের অনেক টেনশন। পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষকরা যেন কোনো হয়রানি না করে বাচ্চাদের, যেহেতু আগে ছিল 6টা প্রশ্ন 2.5 ঘন্টা, এখন 7টা প্রশ্ন 2.5 ঘন্টা। সকাল 10টায় কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঘুরে দেখেন বেশ কয়েকটি কক্ষ। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে। আপনারা নিশ্চয় থাকতে পারেন, প্রশ্নপত্র আউট হয় নাই, এবং শিক্ষার্থীদেরকে আমরা আগেও বলেছি, গার্জেনদেরকে আগে বলেছি, আপনারা দয়া করে এইসব প্রশ্নপত্র ফাঁসকারী অপরাধী যারা, তাদের ফাঁদে পড়বেন না। রাজধানীর মতো দেশের বিভিন্ন স্থানেও এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকেই না পড়ে প্রশ্ন পেয়ে ওরা আমাদের মতোই ফলাফল করছে, এটা আমাদের জন্য এক ধরনের ঘাটতি হচ্ছে। অন্যান্য বছর যেভাবে প্রশ্ন ফাঁস হয়, আমার আশা এই বছর এরকম হবে না। আগামী 2 মার্চ তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর 4 মার্চ শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে 11 মার্চ পর্যন্ত। ঢাকা বোর্ডের অধীনে দেশের বাইরের 8টি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন বিদেশে অবস্থানকারী শিক্ষার্থীরা। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। এবার ভাষার মাস ফেব্রুয়ারির আয়োজন। শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ক পাঠ শিক্ষার সর্বস্তরে বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। সমকালের গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। শিক্ষা জীবনের শুরুতে নিজের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে না জানলে বিশ্ববিদ্যালয়ে পড়লেও তা কোনো কাজে আসবে না বলেও মত দিয়েছেন আলোচকরা। হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার পর ইংলিশ মিডিয়াম স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা সবাইকে ভাবিয়ে তুলেছে। এই আলোচনায় খোঁজা হয়েছে সেই সংকট উত্তরণের পথ। তারা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছে। আলোচকরা বলেন, মূল্যবোধ, নিজের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস না জানা থাকার কারণেই তরুণদের মাঝে জঙ্গিবাদ ঢুকছে। ইংলিশ মিডিয়াম স্কুল কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তাই বাংলা ভাষা, সংস্কৃতি ও ইতিহাস পড়ানো জরুরি। তবে বেশিরভাগের মত এ বিষয়ক মূল শিক্ষাটা হওয়া উচিত প্রাথমিকেই। যেটা দেখতে হবে আমাদের শিক্ষার্থীরা প্রাথমিকে কি শিখছে, মাধ্যমিকে কি শিখছে, এবং সেখানে কতটুকু মূল্যবোধ আমরা দিতে পারছি। আমাদের উচ্চশিক্ষায় যে জিনিসটা আমরা আনতেছি আমাদের বাংলা ভাষার জন্য, এটার কারণ হচ্ছে যে আমরা নিচে খুব দুর্বল হয়ে গেছি। আমাদের নিচের শিক্ষাটা, অর্থাৎ গোড় পত্তনে যে শিক্ষাটা, সেখানে আমাদের দুর্বলতা এসে গেছে। বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে সকলে একটা বিষয় পড়ানো, বাধ্যতামূলক পড়ানো সকল শ্রেণীতে, এটা যদি করা সম্ভব হয় আমার মনে হয় তাহলে
এই সিদ্ধান্ত যাতে খুব দ্রুত কার্যকর করা হয়। আর শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, পরিবার, সমাজ সব ক্ষেত্রেই মূল্যবোধ, দেশপ্রেম কিংবা ভাষা সংস্কৃতির চর্চা থাকতে হবে। শুধু বাংলা ভাষায় পড়ে পাশ করলাম এটা না, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের জাতি, আমাদের জাতীয় মূল্যবোধ, জাতীয় চেতনা, এই বিষয়টাকে সবাই যেন ধারণ করে গড়ে উঠতে পারে, তবেই আমরা এই যত ধরনের আমাদের পশ্চাৎপরতা, যত ধরনের আমাদের কুমতে চলে যাওয়ার যে প্রভাব, এগুলোতে বের হয়ে আসতে পারবো আমরা। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। এবার বইমেলার খবরাখবর জানতে চাই। বইমেলায় আছেন আমাদের সহকর্মী জিনিয়া কবি সূচনা, কথা বলার চেষ্টা করছি তার সাথে। সূচনা, আজকে তো মেলার দ্বিতীয় দিন, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বইমেলার উদ্বোধন করেছিলেন, তো তখন দেরি হওয়ার কারণে যারা বইয়ে যারা দায়িত্ব পালন করছেন স্টলের, হ্যাঁ, তারা বই তুলতে পারেননি। আজকে কি অবস্থা দেখছেন এবং বই প্রেমীদের উৎসাহ কেমন দেখছেন? কিছুটা অগোছালো থাকলেও দ্বিতীয় দিনে কিন্তু জমে গেছে বইমেলা। বইমেলা তো আসলে বাঙালির প্রাণের উৎসব, এটি আসলে শুরু থেকেই জমে যায়। আজ কিন্তু আমরা বিকেল থেকেই দেখেছি বইপ্রেমীদের পদচারণের মুখর বইমেলা প্রাঙ্গণ, এবং এখন তো আসলে প্রায় শেষের পথে এবং প্রায় সন্ধ্যা, এবং তারপরও কিন্তু বইপ্রেমীদের আনাগোনা রয়েছে বইমেলা ঘিরে। আপনি যদি আমার বইমেলার চারপাশটা একটু দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে বইমেলাতে এখনও বইপ্রেমীরা রয়েছে এবং তারা ঘুরে ঘুরে বই দেখছেন। আসলে বইমেলা এমন একটি প্রাঙ্গণ যেখান থেকে আসলে বাঙালির হয়তো মন সরতে চায় না, যেখান থেকে হয়তো ফেরার তাড়া থাকে না, এবং ঘুরে ঘুরে সেভাবেই দেখছে। গতদিন কিছুটা অবিন্যস্ত অগোছালো থাকলেও আজকের মেলার চিত্র কিন্তু ভিন্ন। আজ কিন্তু বেশ গোছানো এবং পরিষ্কার রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের এই পাশটা। তো আমি একটি স্টলে যদি একটু কথা বলি তাহলে হয়তো আমরা জানতে পারবো যে আসলে মেলার দ্বিতীয় দিনে তারা কেমন দেখছে মেলার অবস্থা। যদি একটু আসলে গত দিনের থেকে আজকে মেলায় পাঠকদের সমাগম একটু বেশি, আর ধীরে ধীরে আমরা বিশ্বাস করছি যে ধীরে ধীরে পাঠকদের সমাগম এখানে বাড়তে থাকবে। আমাদের নতুন বইগুলো বাজারে আসতে থাকবে, পাঠকরা যত নতুন বই পাবে তাদের আগ্রহ বাড়বে, এবং আমরা চিন্তা করতেছি গত বছরের থেকেও ইনশাল্লাহ এবছর অনেক বেশি পাঠক এখানে আসবে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রকাশক, লেখক এবং পাঠক সবারই প্রত্যাশা যে গত বছরের চাইতে এবার বইমেলা আরও জমে উঠবে। প্রতি বছরই এমন একটি প্রত্যাশা থাকে ইমতিয়াজ সবার। তো এই ছিল আমার কাছে এখনকার মতো মেলার খবর। ধন্যবাদ দর্শক। বইমেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবি সূচনা। সময় হলো আরেকটা বিরতির। থাকছে হাতির আক্রমণে আতঙ্কিত জামালপুরের দেওয়ানগঞ্জবাসী। 10 থেকে 12 দিন ধরে দল বেঁধে আক্রমণ চালাচ্ছে ফসলের ক্ষেতে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন নিউজ 24। সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় অতীতের নির্যাতনের ঘটনায় করা মামলাগুলো দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলেও এর সুষ্ঠু বিচার হয়নি, তাই এর পুনরাবৃত্তি হচ্ছে। গত 26 জানুয়ারি সুন্দরবন রক্ষার দাবিতে ডাকা হরতালে খবর সংগ্রহের সময় পুলিশি হামলা শিকার হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক ঈশান দিদার এবং ক্যামেরা পার্সন আব্দুল আলী। হাতির আক্রমণে আতঙ্কিত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ। উপজেলার পাররামপুর ও ডাংধরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গত 10 থেকে 12 দিন ধরে দল বেঁধে ফসলের ক্ষেতে আক্রমণ চালাচ্ছে বন্য হাতির দল। স্থানীয়রা জানান, দল বেঁধে প্রায় 30টি হাতি রাতভর ফসলের ক্ষেতে হানা দেয়। আজ সকালেও পাথরের চর গ্রামের প্রায় 40 বিঘা জমির ভুট্টা খেয়ে সাবার করে এরা, আর গম নষ্ট করে অন্তত 20 বিঘা জমির। কেবল ফসলের ক্ষতি নয়, ঘরবাড়িও ভেঙেছে বেশ কয়েকটি। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সংযোগ না থাকায় রাতে হাতির উপদ্রব বেড়েছে। আতঙ্কে আছেন এবারে ইরি মৌসুমের ফলন নিয়েও, তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ, ক্ষতিপূরণ ও হাতির আক্রমণ বন্ধে স্থায়ী সমাধান চান তারা। তবে সমস্যার সমাধানে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। 4 বছরেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় হতাশ বিশিষ্টজনরা। তবে এই জন্য তারা দায়ী করেছেন সরকারের নিষ্ক্রিয়তাকে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস নির্মূলে ত্বকী মঞ্চ আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। বক্তারা বলেন, ত্বকী হত্যার বিচার বাধাগ্রস্ত করছেন ক্ষমতাসীন দলের রাজনীতিকরা। দোষীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও রাজনৈতিক সদিচ্ছার অভাবে তাদের আইনের আওতায় আনতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। তাই বিচারের দাবিতে দেশের মানুষকে সোচ্চার হবার আহ্বান জানানো হয় সভা থেকে। 2013 সালের 6 মার্চ সন্ধ্যায় নিখোঁজ হন
স্কুল ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি। দুদিন পর 8 মার্চ পাওয়া যায় ত্বকির লাশ। নোয়াখালীর হাতিয়ার ঠ্যাঙ্গারচরে রোহিঙ্গাদের অস্থায়ীভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত কার্যকর হবে পর্যায়ক্রমে। তবে এমন সিদ্ধান্তে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না, বরং আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। সেলিমুল্লাহর ক্যামেরায় জানাচ্ছেন ফখরুল ইসলাম, সাথে ছিলেন কক্সবাজার প্রতিনিধি নুপা আলম। হাতিয়ার ঠ্যাঙ্গারচরে এখানে জমি সেনাবাহিনীর কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে সেখানে পরিবেশ উপযোগী করে, বসবাস উপযোগী করে আস্তে আস্তে তাদেরকে সেই কক্সবাজারের উখিয়ার ওই জায়গা থেকে সরিয়ে এখানে নিয়ে আসার একটি প্রক্রিয়া শুরু করার জন্য। রোহিঙ্গাদের পুনর্বাসনে বুধবার বিকেলে সরকারি এমন সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এমনিতেই দীর্ঘদিন ধরে মিয়ানমারে নির্মমতার শিকার লাখ লাখ রোহিঙ্গা, যারা বাংলাদেশের টেকনাফ, উখিয়া সহ বিভিন্ন স্থানে বসবাস করে আসছে। সম্প্রতি মিয়ানমারে চলা বর্বরতায় নতুন করে কক্সবাজার অঞ্চলে বাঁচার ঠিকানা করে নিয়েছে অসংখ্য রোহিঙ্গা। পরিস্থিতি মোকাবেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব মানুষকে নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তর করতে চায় সরকার, তবে তাতে আপত্তি ভুক্তভোগীদের। ওখানে বলে ভূমিকম্প হলে এটা কি হয়ে যায়, ডুবিয়ে যায়, তো লোকজন মারা যায়, তারও তো বালা আমাদের জন্য। ওখানে মায়ানমারে মারছে, তাহলে এই জায়গাটাতে যদি আবার নিয়ে যায় তাহলে আমরা একবার মূল্যে বালা আমাদের জন্য আর পৃথিবীর কি হতো চিন্তা করা পড়বে না। সরকারের এই উদ্যোগের সফলতা নিয়ে শঙ্কিত সুশীল সমাজের প্রতিনিধিরাও। তাদের মতে জীবন জীবিকা আর অস্তিত্বের প্রশ্নে নাফ নদীর আশপাশের এলাকাই রোহিঙ্গাদের জন্য আপাতত উপযুক্ত। আর ঠ্যাঙ্গারচরে তাদের নিয়ে যাওয়ার অর্থ সমস্যার সমাধান নয়, বরং সমস্যা স্থানান্তর হওয়া। জানি না যে আসলে কি সোশ্যালি ইন্টিগ্রেট করার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে, অথবা ওদেরকে আনটিল রিপ্যাট্রিয়েট টু দিয়ার কান্ট্রি ওই জন্য ফর টেম্পোরারি নিচ্ছে। এখন যদি টেম্পোরারি নিয়ে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় ওইসব এলাকায় না নিয়ে গিয়ে এখানে বর্ডার আশেপাশে কোনো একটা জায়গা কিন্তু কনফাইন এনভায়রনমেন্ট রাখা উচিত বলে আমি মনে করি। কারণ ওরা যদি একবার ওইখানে সেটেল হয়ে যায়, ওইখানে কি একটা গোষ্ঠী একটা জনগোষ্ঠী সৃষ্টি হবে। সুষ্ঠু আর দীর্ঘমেয়াদী সমাধান না হলে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হতে পারে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হলো আরেকটি বিরতির, এরপর জানাবো শরণার্থী ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ, সবচেয়ে বাজে কথোপকথন, ট্রাম্পের টুইট। আপনারা দেখছেন নিউজ 24। আবারও দেশের বাইরের কিছু খবরাখবর। যুক্তরাষ্ট্রে নতুন ভিসা বিল নিয়ে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি বলেন, প্রযুক্তি খাতে বিশ্বমানের মেধাবী ব্যক্তিরা ভারতীয়, তাই তাদের সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। H1B এবং L1 ভিসায় প্রতি বছর যুক্তরাষ্ট্রে যান 65,000 অভিবাসী। এছাড়া বিভিন্ন ডিগ্রিধারীদের দেয়া হয় আরও 20,000 ভিসা, যার 2/3 পেয়ে থাকেন ভারতীয়রা। কিন্তু নতুন ভিসা আইন পাশ হলে তাদের অনেকেই আর যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবেন না। আমি আমার সমস্ত চেম্বার্স শরণার্থী বিনিময় নিয়ে এবার তিক্ততা ছড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের মধ্যে। টুইট বার্তায় ট্রাম্প জানান, দায়িত্ব নেওয়ার পর যত রাষ্ট্রনেতার সাথে কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে বাজে আলাপ ছিল এটি। ঘণ্টাখানেক আলাপের কথা থাকলেও 25 মিনিট পরই টেলিফোন রেখে দেন ট্রাম্প। শরণার্থী বিনিময়ে ক্যানবেরা ওয়াশিংটন চুক্তিকে অচল আখ্যা দিয়ে টুইট করেন তিনি। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দাবি, তাদের মাঝে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। ওবামা প্রশাসনের সাথে চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ায় অবৈধভাবে যাওয়া 1200 অভিবাসীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, যাদের রাখা হয়েছে নাউরু দ্বীপ ও পাপুয়া নিউগিনিতে। খেলার খবর। 17 বছরের অপেক্ষা শেষ। প্রতিবেশী দেশ ভারতে প্রথম টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। কলকাতায় 3.5 ঘন্টার ট্রানজিট, সন্ধ্যায় হায়দ্রাবাদ পৌঁছাবে টাইগাররা। মুখে টেস্ট জয়ের কথা না বললেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে ঐতিহাসিক সফরকে স্মরণীয় করে রাখার লক্ষ্যের কথা জানিয়েছেন তাসকিন, সৌম্য, মিরাজ, তাইজুলরা। 2000 সালের অভিষেক টেস্টের পর ভারতকে আরও 3বার দ্বিপাক্ষিক সিরিজে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। ওপারে যাবার সুযোগ
টাইগারদেরও হলো, তবে 17 বছর পেরিয়ে। রোমাঞ্চটা যেন ঠিক অভিষেক টেস্টের মতোই। আইপিএলে খেলার সুবাদে ভারতটাকে একটু বেশিই চেনা সাকিব আল হাসানের। ছোট্ট তবে মর্যাদার এই সফরে এবার স্ত্রী সন্তানকেও সঙ্গী করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। চোখে মুখে খুশির ঝিলিক মুমিনুল, সৌম্য, সাব্বিরদেরও। টেস্টের 1 নম্বর র্যাঙ্ক দল অশ্বিন, কোহলি, পূজারাদের সঙ্গে খেলা মানে ক্রিকেট বিশ্বের আলাদা স্পটলাইট। এমন ঐতিহাসিক সফরে ব্যক্তিগত লক্ষ্যটাও ঠিক একই জায়গায় ক্রিকেটারদের। যেহেতু একটা ম্যাচ, এখানে তাদের প্রেশারটাই বেশি আমার থেকে, আমার কাছে মনে হয়। তো চেষ্টা করব, যদি আমি সুযোগ পাই আমি টিমকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব, এমন কোনো স্পেল করার যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে। তো এটা অনেক বড় টেস্ট, ইন্ডিয়ার সাথে একটা মাত্র টেস্ট, সেরাটা দিব এবং সুস্থ মতো দেশে ফিরে আসার চেষ্টা করব। আমাদের টিমে এখন ভালো মানের স্পিনার আছে, মিরাজ, সাকিব ভাই এবং স্পিনার যারা আছে সবাই ভালো। আশা করি ইন্ডিয়াতে যদি স্পিন ট্র্যাক হয় ভালো কিছুই হবে আল্লাহর রহমতে। হোক না এক টেস্টের সিরিজ, প্রতিবেশীরা বাংলাদেশকে অতিথি করে নিচ্ছে, এতেই তৃপ্ত ক্রিকেটাররা। রোমাঞ্চটা বেশি মিরাজ, শুভাশিস, মুমিনুল্লাহ, লিটন দাসদের। জাতীয় দলের হয়ে যারা এবারই প্রথম ভারতে গেলেন। অ্যাশ্বিন অবভিয়াসলি অনেক ওয়ার্ল্ড ক্লাস বলার, সো আমার টার্গেট থাকবে যে খেলা শেষে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে কিছু টিপস নেওয়ার জন্য। তারপরে ইনশাল্লাহ ওর ভালো এক্সপিরিয়েন্স হবে, ও কিভাবে বল করে এটা আসলে সরাসরি খেললে দেখতে পারবো। যদি টিমে চান্স পাই, আমাদের টিমের যেটা প্ল্যান থাকবে কোচ ক্যাপ্টেনের, সেই প্ল্যান অনুযায়ী করতে চেষ্টা করব। 5 ও 6 ফেব্রুয়ারি সেকেন্দ্রাবাদে ভারত এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 2 দিনের বিরতির পর 9 ফেব্রুয়ারি রাজীব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই চেনা প্রতিপক্ষ। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। এর সাথে শেষ করব নিউজ 24। যাবার আগে সিলনটি শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। শেখ হাসিনা মাহমুদ আব্বাস বৈঠকে সম্পর্ক উন্নয়নের সমঝোতা স্মারকে সই, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত। ইসি পুনর্গঠনে 20 জনের বিষয়ে খোঁজ খবর করছে সার্চ কমিটি, নির্ধারিত সময়ে রাষ্ট্রপতির কাছে চূড়ান্ত নাম জমা দেওয়ার আশা। শিশুদের পিঠে চড়াই, হাইমচর উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের নামে মামলা, জামালপুরেও স্কুলের জমিদাতার শিক্ষার্থীদের কাঁধে হাঁটার ঘটনায় ক্ষোভ। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আমি আশা করব বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এরকম ঘটনা ঘটে। সন্ত্রাসবাদ রোধে নতুন মার্কিন প্রশাসনের একমাত্র টার্গেট ইসলাম, শিক্ষার্থীদের বিক্ষোভে ট্রাম্প সমর্থক এক সম্পাদকের সভা ভণ্ডুল। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। একটু পর খেলার খবর নিয়ে আসছেন রিয়াসাদ আজিম, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।